সুজাতার কথা ও কবিতা চ্যানেলে সকলকে স্বাগত। আজ শুরু করছি 1084 মার তৃতীয় পর্ব। সুজাতা যদি বলেন তিনি যে মাটি ছাড়া শেকড় ছাড়া জীবন বিচ্যুত সমাজে বাস করেন, সে সমাজে নগ্ন শরীর লজ্জার নয়, সহজ আবেগ লজ্জার। যদি বলেন যে সমাজে মা ছেলে, বাপ ছেলে, স্বামী স্ত্রী প্রতিটি সম্পর্ক বিষিয়ে গেলেও কেউ কাউকে মারে না, বুক ফাটিয়ে কাঁদে না, সকলে সকলের সঙ্গে মধুর ও মার্জিত ব্যবহার করে চলে, তাহলে সমুর মা বুঝতেই পারবেন না সুজাতা কি বলছেন। ভাষাটা বাংলা হলেও ভাষার অন্তরের বক্তব্য সমুর মা বুঝবেন না। সুজাতা যদি বলেন ব্রতীকে তার মৃত সন্তানকে বোঝাবার জন্যই তিনি এখানে আসেন, তাও সমুর মা বুঝবেন না। সুজাতা যদি বলেন ব্রতী যখন বদলে যেতে শুরু করে, সে কিছু কিছু বই পড়ে বা বুলি শুনেই বদলে যায়নি। সমুর মতো দরিদ্র বাপ মার সন্তান, লালটুর মতো ভাগ্য প্রহৃত অপমানিত যুবক, এদের এবং অন্যান্য মানুষদের জীবনের জ্বালা নিজের রক্ত মাংসে অনুভব করেই ব্রতী বদলেছিল। জীবনই তাকে বদলে যেতে বাধ্য করে, তাই সে নিজের নির্দিষ্ট জীবন ত্যাগ করে। সে জীবনে থাকলে ব্রতী বিলেত যেত, ফিরত, বিরাট চাকরি করত, সমাজের ওপর তলায় উঠে যেত অতি সহজে, বিনা চেষ্টায়। সে কথাও সমুর মা বুঝবেন না, কেননা সমুর মা এখনই বললেন, আপনার পোলার মুখখান আমার মনে লড়ে চড়ে দিদি, জাগো কিছু নাই তারা খেপা খান্ত হয়। সমু ছুটকা লইতে কইতো, কেন আমরা কি ভিখারি যে হা হাক্কালে পাইবার কথা তাই ভিক্ষা কইরা চাইয়া নিনু আর লাথামু? কিন্তু ব্রতীর তো হকল আছিল দিদি, হ্যাঁ কেন বা মরতে আইছিল, ওদের সাবধান করতে এসেছিল। আপনি তো জানতেন পোলা কোন পথে লইছে, আপনি তরে সাবধান করেন নাই। সমুর মা জানেন না তিনি আজ বিজয়িনী, কেননা তিনি জানতেন সমু কি করছে। সুজাতার উন্নত গ্রীবা, অভিজাত চেহারা, মণিবন্ধে ঘড়ি, দামি তাঁতের কাপড় থাকতে পারে, কিন্তু সমুর মা জানেন না সুজাতা কয়েক হাজার জননীর মধ্যে বহু জনের কাছে পরাজিত। কেননা তিনি জানতেন না ব্রতী কি করছে, কি জয়ে কি পরাজয়ে সুজাতা মিথ্যে কথা বলতে পারেন না, ব্রতী জানত। সুজাতা বললেন, আমি জানতাম না। জানলে কি দিদি পোলারে কেউ মরতে পাঠায়? সুজাতা উঠে দাঁড়ালেন। আবার আসবেন দিদি, আপনার লগে কথা কইয়া বড় শান্তি। সুজাতা জানালেন তিনি আর আসবেন না। চলি। সহসা সমুর মার গায়ে হাত রাখলেন সুজাতা, বললেন, আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞতা রইল। আর কৃতজ্ঞতা? দুঃখী বুকের দুঃখীর ব্যথা। আজ শেষ বিদায়ের মুহূর্তে সুজাতার সমুর মাকে খুব দামি কিছু দিতে ইচ্ছে হলো নিজের ভেতরকার নিজের শোক সৃষ্টি কারাগার থেকে একটা কিছু দিয়ে যান সমুর মাকে। তাই যে কথা তিনি উচ্চারণ করতে পারেন না, সেই কথাটা আজ বললেন। যেদিন ওরা মারা যায় তার পরদিন ব্রতীর জন্মদিন ছিল। ও 17-20 পেরিয়ে 21-এ পড়ত। বাড়িটা তার বাড়ির কাছেই, যেতে আসতে সুজাতা বাড়িটা অনেকবারই দেখেছেন, কখনো ঢোকেননি। কার বাড়ি তা জানেন না। পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির উপরে মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। সুজাতার চোখের সামনে 20 বছরের বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। খানিকটা নতুন ঝকঝকে এনামেল রঙে উদ্ধত, জানালার নিচে এয়ার কুলার, খানিকটা জীর্ণ পলিশ করা খসা জানলায় শাড়ি কাটা ময়লা পর্দা, নিচে রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, হোমিওপ্যাথি ওষুধের দোকান, রেডিও মেরামতি দোকান। শরীকে শরীকে ঐশ্বর্য ও দারিদ্র ভাগ হয়ে গেছে বোঝা যায়। অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরীকে উঠোনের পাশে একটা বড় ঘর, বাড়িটার পেছন দিক এটা। সামনে একটা অযত্নের আতা গাছ, ঘরটার দেওয়াল ও ছাতের আস্তর খসা, মেঝের সিমেন্ট ওঠা একটা বড় তক্তপোষ, আলমারিতে ময়লা ও অব্যবহৃত আইনের বই, আলমারির তলায় জং। সুজাতা তক্তপোষে বসেছিলেন, নন্দিনী তার সামনে মোড়ায় বসে বিট্রি করেছিল অনিন্দ। নন্দিনী আবার বলল, আগেও বলেছে কথাটা, এখনো যখন বলল
ওর চোখে সামান্য বিস্ময়, ভাসমান মেঘের মতো অস্থায়ী ছায়া ফেলে চলে গেল। যেন ও এখনো সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না, অথবা ভেবে পায় না এই বিশ্বাসঘাতকতার ফলে সমুরা নিহত হতে পারে জেনেও অনিন্দ কেমন করে এই কাজ করেছিল। আমি সব কথা জানি না নন্দিনী, জানি আপনারা কখনোই কোনো কিছু জানেন না। যা হয় সব যেন একটা ঘটনা মাত্র। কেন হয়, কেমন করে হয় তা জানলেও চলে যায়। যে বিশ্বাসটা ঠিক নয় এখন দেখতে পাচ্ছেন। সুজাতা কথা বললেন না। অনিন্দ বিট্রে করেছিল। ব্রতী লাইকে ফুল অনিন্দকে বিশ্বাস করেছিল। তার কারণ অনিন্দকে এনেছিল নিতু, ব্রতীর বন্ধু। নিতু যাকে এনেছে তাকে অবিশ্বাস করা চলে না, ব্রতী তাই ভেবেছিল, কেননা নিতু ব্রতীর বন্ধু। নিতুকে জেনে শুনে অনিন্দকে এনেছিল। সুজাতা মনে মনে ভাবলেন, বহুদিন সলিটারি সেলে একা থাকলে বোধহয় মানুষের মন অত্যন্ত অনুভূতি প্রখর হয়ে যায়। কেননা সলিটারি সেল বড় একাকী, বড় নির্জন। সেখানে মানুষ চার দেওয়াল, লোহার কপাট ও দেওয়ালে একটি ফোকরের পাহারায় নিজের সঙ্গে বড় একা একা বাস করে। সবসময়ই মনকে লাশ ঘরের ডাক্তারের ছুরি অথবা বেয়োনেটের ফলার মতো তীক্ষ্ণ শানিত। এক লক্ষ্য করে সলিটারি সেলের মানুষ বাইরের জগৎকে ফুড়ে ফুড়ে জানতে চায় কে তাকে মনে রেখেছে। মাঝে মাঝে দরজা খুলে যায়, তখন যেখানে যায় তাও তার কাঙ্ক্ষিত বাইরের জগৎ নয়। সে ঘর অন্যরকম, সাউন্ড প্রুফ। দরজা জানলায় ফেল্ড মোড়ানো ফাঁপা রবারের নল বসিয়ে সাউন্ড প্রুফ করা। ঘরের আর্তনাদ, গোঙানি, মারের আওয়াজ, জেরাকারীর গর্জন, সব শব্দ ওই নলের জন্য ঘরের ভেতরেই বন্দী থাকে। যে ঘরে যাকে জেরা করা হচ্ছে তার চোখের ওপর 1000 ওয়াটের বাতি জ্বলে। যে জেরা করে সে থাকে অন্ধকারে। সে সিগারেট খোর হোক বা না হোক, হাতে সিগারেট জ্বলে। কখনো কখনো, ও আপনি চ্যাটার্জির বন্ধু? এহেন সামাজিক ভদ্র প্রশ্ন মিহি গলায় করে শিক্ষিত ভদ্রবংশের জেরাকারী জ্বলন্ত সিগারেটটা 1000 ওয়াটে উদ্ভাসিত মুখের উপর চেপে ধরতেও পারে। সিগারেটের ছ্যাঁকায় শুধু সারফেস কিউটেনাস ইনজুরি হয়, চামড়া সামান্য পড়ে। সে পড়ার ঘা মলম লাগালে সেরে যায়, তখন সারফেস কিউটেনাস হিলিং হয়। চামড়ার ঘা ওপর ওপর সেরে যায়, কিন্তু ভেতরে তরুণ হৃদয়ে প্রত্যেকটা ছ্যাঁকা চিরকাল ক্ষত হয়ে থাকে, থেকে যায়। তারপর আবার সলিটারি সেল। নিজের সঙ্গে একা থাকলে মন অনুভূতি প্রখর হয়। লাশ ঘরে ডাক্তারের ছুরি অথবা বেয়োনেটের ফলার মতো তীক্ষ্ণ শানিত এক লক্ষ্য। এই নন্দিনী বুঝতে পারলে সুজাতা নির্বাক প্রশ্ন করেছেন নিতু জেনে শুনেই অনিন্দকে এনেছিল কিনা। নন্দিনী বলল, নিতু অনিন্দকে জেনে এনেছিল কিনা অথবা না জেনে সে আর কোনোদিন জানা যাবে না। নিতুর কি হয়েছিল জানেন? না, নিতুর অনেকগুলো অ্যালায়েস ছিল, অনেক দাম। ব্রতীরা সরে যাবার পর অসম্ভব রাউন্ড আপ হতে থাকে। ওর এলাকার সবাই ওকে দীপু বলে জানত। নিতু সেই সময় পালায়। ও কাছাকাছি গিয়েছিল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। সেখানে এমন ব্যাপার ওকে সম্পূর্ণ অন্য আরেকজন মনে করে লোকাল থানায় ধরে। সেই সময় সেখানে গিয়ে পড়ে ওর অঞ্চলের থানার ওসি। ওসির তখন ওখানে যাবার কথা নয়, কিন্তু কাগজও আমাদের বিট্রে করেছিল। কোথায় হাই আউট, কোথায় হাসপাতালের ব্যবস্থা, কোথায় গ্রামে কাজ চলছে ওরা মাঝে মাঝে ছাপছিল, প্রবন্ধ লিখছিল। এরকম একটা খবরের পর ওসি সেই বেল্টে যায়। জিপ থামিয়ে ও চা খেতে ঢুকেছিল আর গুড় নিতে। গুড় নিতে? হ্যাঁ, ওখানকার আখের গুড় ফেমাস, ওর জন্য দুহারি কেনা ছিল। ও ঢুকেই নিতুকে দেখে, বলে, দীপু তুমি? নিতু তখন ভয়ে জেরার চোটে মার খেয়ে খুব নার্ভাস ছিল। বলে ফেলে, হ্যাঁ, দেখুন না আমাকে এরা ধরে এনেছে। ওসি ওকে তখনই জিপে তুলে নেয়, পথে হোটেলে খাওয়ায়, সিগারেট দেয়। যেহেতু নিতু পাড়ায় অত্যন্ত পপুলার ছেলে, কোনো অ্যাকশনই পাড়ায় করেনি, সেহেতু ও ভেবেছিল বেরিয়ে আসতে পারবে। পারেনি না, ওকে পাড়ায় এনে থানার সামনে পিটিয়ে মেরেছিল। পাড়ার মেয়েরা সেদিন প্রোটেস্ট জানাতে গিয়েছিল,
তাদের উপর টিয়ার গ্যাসিং হয়। কাগজে বেরোয়নি না, তারপর নিতু নেই। অনিন্দ সব উদ্দেশ্য জানতো কিনা তা কোনোদিন জানা যাবে না, তবে আমার মনে হয় কি জানা উচিত ছিল। কার? নিতুর। যাকে চেনেন না তার নামটা সহজেই বলতে পারলেন সুজাতা। ব্রতী কি তাকে এদের সঙ্গে, যাদের জানেন না সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, তার আমার ব্রতীর কি জানা উচিত ছিল? আমরা যা করেছি তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আরেকটা প্রোগ্রাম অন্যদের ছিল। কি প্রোগ্রাম? কেন? বিট্রায়ালের। নন্দিনী শান্ত, নিরুত্তাপ, প্রায় উদাসীন গলায় বলল, এখন সুজাতা বুঝলেন। অনিন্দ নামটা উচ্চারণের সময়েও চোখ দিয়ে বিস্ময়ের ছায়া ক্ষণিক মেঘের মতো ভেসে যেতে দেখেছিলেন। সেই বিস্ময়টা অনিন্দ যে বিশ্বাসঘাতকতা করেছে সেজন্য নয়, বিস্ময়ের ব্রতীর এবং অন্যদের জন্য। সব রকম স্থায়ী ব্যবস্থায় প্রচন্ড বিশ্বাসহীনতাকে ওরা প্রজ্বলন্ত বিশ্বাসে গ্রহণ করেছিল। সেই সঙ্গে কেউ কেউ যে সুপরিকল্পিতভাবে বিশ্বাসঘাতকতা করে চলতে পারে, বন্ধু সেজে, খবর লিখে, তা ওরা ভেবে দেখেনি বলে বিস্ময়। সব কিছুকে মনে হয় বিট্রায়াল। নন্দিনী আবার বলল। সুজাতা দেখলেন ওর শীর্ণ কালো ক্লান্ত মুখে চোখের নিচে এক স্থায়ী ছায়া। পাহাড়ের ঢালু গায়ে সানুদেশে ওরকম করে ছায়া স্থায়ী হয়ে থাকে। পাহাড়ের সানুদেশে কোন অজানা জায়গা চির ছায়ার দেশ। মনে হলো নন্দিনীকে কোনোদিন চেনা যাবে না, জানা যাবে না। সহসা ক্ষতি হয়ে যাচ্ছে মনে হলো, শূন্যতার অনুভূতি। ব্রতী যাকে ভালোবেসেছিল তাকে কোনোদিন জানবেন না, চিনবেন না, তার মন তার কাছে চির অচেনা হয়ে থাকবে। ভাবতে সুজাতার বড় কষ্ট হলো, ব্যথা। সমর মার কাছে আর যেতে পারবেন না, নন্দিনীকে কোনোদিন ভালো করে চিনতে পারবেন না। বড় ব্যথা, বড় ক্ষতির শোক। নন্দিনীর কোনো বিশ্বাস, কোনো অভিজ্ঞতা সুজাতা ভাগ করে নেননি, বুঝতে বা জানতে চেষ্টা করেননি নন্দিনীদের, ব্রতীদের। যা যা নিয়ে ব্যস্ত ছিলেন তার কতটা অপচয়, কতটা সার্থকতা কে তাকে বলে দেবে? সুজাতার স্বভাব ও মনের ঘাটতিগুলোকে সুজাতা এমনি করে চিনবেন সেই জন্যই কি ব্রতী সেদিন সন্ধ্যায় নীল শার্ট পরে বেরিয়ে গিয়েছিল? সিঁড়ির নিচে দাঁড়িয়ে চোখ তুলে চেয়ে দেখেছিল সুজাতার মুখের দিকে। যদি সেই সময়টা ফিরে পান সুজাতা, তবে নেমে যান সিঁড়ি দিয়ে, জড়িয়ে ধরেন ব্রতীকে তার আত্মজোকে, বলেন, সব আমি জানবো ব্রতী, সব জানতে শুরু করব, শুধু তুই বেরিয়ে যাস না ব্রতী। কলকাতায় একটা 20 বছরের ছেলে এ পাড়া থেকে ও পাড়া যেতে পারে না রে, তুই যাস না। সময় ফিরে পাওয়া যায় না, সময় চলে যায়, নির্মম ঘাতক। নিয়তি সমান সময়, সময় জাহ্নবী, শোক বেলাভূমি। সময়ের স্রোতে শোকের উপর পলিমাটি চাপা পড়ে, তারপর একদিন সেই পলিমাটি ফুঁড়ে নতুন নতুন অঙ্কুরের আঙুল বেরোয়। আঙুলগুলো আকাশপানে আবার আবার উঠতে চায়। আশার, বেদনার, সুখের, আনন্দের অঙ্কুরের আঙুল। সবাইকে বিট্রায়াল মনে হয়। সুজাতার চিন্তা দেওয়ালের ওপার থেকে নন্দিনী বলল, এতে তোমার কষ্ট বাড়বে নন্দিনী? না না, বরং বিট্রায়ালও যে আছে তা যখন জানতাম না তখন নিজেদের উপর বিশ্বাস ছিল প্রচন্ড, কিন্তু সেই বিশ্বাসে কোনো বনেদ ছিল না। তাই when I started doubting, when I thought and thought over the facts, আমি অনেক বেশি শিওর হতে পারলাম। Now I know where I stand. Does it help you any? হ্যাঁ, এখন মনে হয় তখন কত সহজে মনে হতো সত্যিই একটা এরা শেষ হয়ে যাচ্ছে। We are bringing a new age in. আমি আর ব্রতী শুধু কথা বলতে কতদিন শ্যামবাজার থেকে ভবানীপুর হেঁটে ফিরেছি। তখন যা দেখতাম, মানুষ, বাড়ি, পথের নিয়ম, ফুটপাতে ফেরিওয়ালার কাছে লাল গোলাপ, পথের ধারে ফেস্টুন, বাস স্টপে সাঁটা খবরের কাগজ, মানুষের মুখে হাসি,
পথের দোকানে কোনো লিটল ম্যাগাজিনে কোনো কবিতায় সুন্দর ইমেজ, যখন ময়দানে মিটিং এ জনতার হাততালি, হিন্দি গানের সুন্দর সুর শুনতাম, আমাদের কি তীব্র আনন্দ হতো। আনন্দ ধরে রাখা যেত না। উই ফেল্ট এক্সপ্লোসিভ, ফেল্ট লয়াল টু অল অ্যান্ড এভরিথিং। মন আর ফিরে আসবে না, আর ফিরে পাবো না, আমি কোনোদিন ফিরে পাবো না। টোটাল লস। একটা এরা সত্যিই শেষ হয়ে গেছে। সেদিনের আমি মরে গেছি। কেন নন্দিনী? ব্রতী নেই বলে? ব্রতী নেই বলে আরো অনেক কিছু নেই। সলিটারি সেলে থাকতে ভেবে ভেবে আমিও শেষ হয়ে গেছি। ওরকম করে বলো না, মাও আপনার মতো করে কথা বলে। মা বোঝে না, আপনি বুঝবেন না। একেবারে বুঝবো না নন্দিনী? কেমন করে বুঝবেন? আপনারা কি আমাদের মতো করে নিজের লয়্যালটি প্লেজ করেছিলেন টু এভরিথিং অফ এভরিডে লাইফ? না, সুজাতা করেননি। আনুগত্য গচ্ছিত রাখেননি পথচারীর হাসিতে ভেসে আসা গানের টুকরোয়, লাল গোলাপে, উজ্জ্বল আলোয়, ঝুলন্ত ফেস্টুনের কাপড়ে। সুজাতা কোথায়, কোন কোন জিনিসে আনুগত্য গচ্ছিত রেখেছিলেন? এখন বুঝি কিভাবে বিট্রায়াল চলেছিল, এখনো চলছে। এখনো নন্দিনী, এখনো। নইলে জেলে জেলে পাঁচিল উঁচু কেন? কেন ওয়াচ টাওয়ার? কেন হাজার হাজার ছেলে জেলে আছে, তবু কেউ একটি কথাও বলে না? যখন বলে তখন দলের স্বার্থ বাঁচিয়ে তবে বলে। কেন? আমরা যারা কাজ করতে চাই একটা কাগজও ছাপতে পারি না, প্রেস টাইপ কিছু পাই না, অথচ অজস্র ম্যাগাজিন বেরোয়। শুধু বেরোয়, শোনা যায় সেগুলো সিম্প্যাথেটিক টু দ্য কজ বিট্রায়াল। কতজন বিট্রে করেছে না জেনেও শুধু আলগা কথা বলে। কেন কতগুলো কবি সে সময়ে বাংলাদেশ বাংলাদেশ করে মাতামাতি করে, আর এখন কেঁদে কেঁদে কবিতা লেখে? বিট্রায়াল। কেন এখনো রাউন্ড আপ জেলেগুলি ধরপাকড়? বিট্রায়াল। এখনো এখনো কেন কাগজে বেরোয় না বলে ধরপাকড় হচ্ছে না? গুলি চলছে না? কি হচ্ছে না? কেন হবে না? কি শেষ হয়েছে? কিছু না। নাথিং হ্যাজ এন্ডেড। 16 থেকে 24 একটা জেনারেশন শেষ হয়ে গেল, যাচ্ছে। সুজাতা হঠাৎ যা করেন না তাই করলেন। আবেগের বশে কাজ করা ওর স্বভাবে নেই। জীবনেও যে স্বাভাবিক ইচ্ছে, যাতে আগ্রহ, তা করতে সাহস পাননি। অল্প বয়সে দিব্যনাথ তাকে ঝড় দেখতে জানালায় দাঁড়ালেও শাসন করতেন। অল্প বয়সে স্বভাবে যে যে অনুশাসন ঢুকিয়ে দেওয়া হয়, আর সেগুলো অতিক্রম করা যায় না। তবু সুজাতা নন্দিনীর হাতে হাত রাখলেন। মনে মনে এই মুহূর্ততেই কি সুজাতা জানছেন না এই সময়ে এই সুযোগ আর ফিরে পাবেন না তিনি? সময়ের মতো পলাতক আর কে? ব্রতুর নীল শার্ট পরে সিঁড়ির নিচে দাঁড়িয়ে তার দিকে চেয়ে থাকার অমূল্য দুর্লভ সময় আর ফিরে পাবেন না। এখন মনের নিচে অতলে কি শূন্যতা, কিসের যেন অপরিমেয় শোক। নন্দিনীকে আর কাছে পাবেন না। এই সুজাতা নন্দিনীর হাতে হাত রাখলেন। নন্দিনীকে তার হাত সরিয়ে দিয়ে তাকে তার জীবনের অভ্যস্ত গণ্ডিতে ঠেলে দেবে? আবার সমর দিদির চোখে যেরকম প্রত্যাখ্যান ছিল, নন্দিনীর চোখেও কি সেই প্রত্যাখ্যানই দেখতে পাবেন সুজাতা? ভাবতে গেলে ভয় করছে। সুজাতা জানেন এখন থেকে শুধু বাইরে দিব্যনাথ, জ্যোতি, তুলি, মিতা, বিনি, ব্যাংকের সহকর্মীরা, ভেতরে শুধু ব্রতী। শুধু ব্রতী কেন, ব্রতী, সমুর মা, নন্দিনী, প্রত্যেকের সঙ্গে বিচ্ছেদের শোক নিয়ে গুমরে থাকা। সেটাই তার সলিটারি সেল হবে। এখন থেকে তিনি একা হয়ে যাবেন, একেবারে একা। কেউ দরজা খুলে তার নিঃসঙ্গতা ঘুচিয়ে আর জিজ্ঞেস করবে না, আপনি ব্রতী চ্যাটার্জির মা? কিন্তু নন্দিনী হাত সরিয়ে দিল না। নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভীরু, কুণ্ঠিত, অনিচ্ছুক হাতে ওর হাতে নিজের আঙুল বোলালো। সুজাতা হাত নামিয়ে নিলেন। কৃতজ্ঞ তিনি। নন্দিনী তার হাতে হাত রেখেছে। আমি ব্রতীকে ভালোবাসতাম। ব্রতী তোমার কথা আমাকে বলেছিল। বলেছিল? হ্যাঁ, 16 জানুয়ারি। আশ্চর্য,
কি আগে বলেনি? না, আমার মনে হয়েছিল বললে ব্রতী আপনাকেই বলবে। বাড়িতে আর কারো ওপর ওর ফেথ ছিল না। ব্রতীর। আপনি অবাক হচ্ছেন কেন? ব্রতী অন্যদের সঙ্গে খুব ক্লোজ ছিল না, কিন্তু আশ্চর্য হবার কি আছে? বাবা, দিদি, দাদা হলে তাদের ভালোবাসতে হবে, তাদের দিক থেকে কোনো জেস্চার না থাকলেও। আমি জানি না নন্দিনী, ব্রতীকে আমি কত কম চিনতাম তা আজ বুঝতে পারি, তখন বুঝিনি। বোঝার চেষ্টা করেছিলেন? সুজাতা মাথা নাড়লেন। কখনো কোনো অবস্থাতেই তিনি মিথ্যা কথা বলতে পারেন না। ব্রতী জানত আপনাদের জেনারেশনটাই এই রকম। আপনারা সবকিছু চান, ভালোবাসা, বিশ্বস্ততা, বাধ্যতা। কেন চান? কেমন করে চান? চাইব না নন্দিনী? না, চাইবেন না। চাইবার অধিকার আপনারা কতজন ফরফিট করেছেন, আবার কতজনের বাবা মার সঙ্গে অন্য সম্পর্ক ছিল। অন্তু, দীপু, সঞ্চয়ন অল হ্যাভ হ্যাপি লাইফস। তবু তারা এসেছিল। কেমন করে এসেছিল? কে বলে দেবে? তুমি বলো নন্দিনী। ব্রতীর কথাই ধরুন, ওর বাবার সঙ্গে ওর কোনো পরিচয় ছিল না। প্রথমে যখন জেস্টার বাবার দিক থেকে আসতে পারত, তখন বাবা কোনো রিলেশন গড়তে চেষ্টা করেননি। উনি আপনাকে ব্যবহার করতেন পাপসের মতো। ব্রতী বলতো। ব্রতী এ কথা বলেছিল? আমি কি করে জানবো বলুন? ব্রতী বলেছিল? সুজাতার মুখ লাল হয়ে গেল, তারপর স্বাভাবিক রং ফিরে এলো। ব্রতী তাহলে সবই বুঝতো, তাই মার উপর ছিল সস্নেহ ভালোবাসা। ছোটবেলা একেবারে তিনি নীরবে কাঁদছেন দেখে 6 বছরের ব্রতী বলেছিল, আমি তোমাকে একটা বাঘ আর শিকারি ছাপা শাড়ি কিনে দেব। ও বলতো, বাবা ঘুষ দিয়ে অন্যের ক্লায়েন্ট নিয়মিত ভাঙিয়ে আনেন। হি ইজ ওয়ান সে যে মরে গেলে কেউ দুঃখ করবে না। বলতো আপনার মতো স্ত্রী 4 ছেলে মেয়ে থাকা সত্ত্বেও উনি মেয়েদের নিয়ে নিয়মিত একজন টাইপিস্ট মেয়েকে উনি ফ্ল্যাট ভাড়া করে রেখেছিলেন। ব্রতী সেজন্য ওকে শাসিয়েছিল। আপনি জানেন কবে? নভেম্বরে, ব্রতী মারা যাবার 2 মাস আগে। এখন সুজাতা বুঝলেন কেন কয়েক মাস ব্রতী দিব্যনাথের সামনে আসেনি, কথা বলেনি। কেন দিব্যনাথ ব্রতীর নাম উচ্চারণ করেননি। একবারও আগেকার মতো বলেননি, তোমার ছোট ছেলে কি বাড়িতেই থাকে? ওর দাদা দিদিরা বাবাকে অ্যাডমায়ার করত। ব্রতী বলতো, ওরা মানুষ নয়, ওর দিদি একটা নিম্ফ, ছোটটি একটা কমপ্লেক্স বোঝায় অসভ্য মেয়ে, দাদা একটা দালাল। ওর কাছেই শুনেছি শুধু আপনার উপর আপনাকেও ভালোবাসতো, সেই জন্যই চলে যায়নি। কোথায় চলে যায়নি? ওর বাড়িতে থাকার কথা নয়, মনে হয় আপনার জন্যই ও যাচ্ছিল না, কিন্তু 19শে জানুয়ারি ওর আমার চলে যাবার কথা, আরো অন্যদের। কোথায়? বেশে। ব্রতী বাড়ি ছেড়ে চলে যেত? থাকলে যেত, অনিন্দ বিট্রে না করলে যেত। ব্রতীদের ডিস্ট্রাস্ট শুরু হয় বাড়ি থেকে। তারপর সমুর বাবা ব্রতীর বাবার মতো ছিলেন না। সমুদের ডিস্ট্রাস্ট অন্য দিক থেকে শুরু হয়। সমু তো বলতো ওর বাবাকে ও আগে মারবে। খেপে গেলে বলতো বাবা টেক্স এভরিথিং লাইং ডাউন। মাছওয়ালা থেকে পাড়ার মস্তান সবাই বুলি করছে, জিনিস কিনে কেউ দাম দিত না। আবার অন্তু, দীপু, সঞ্চয়ন এরা এদের বাবাদের শ্রদ্ধাই করত। এদের ব্যাখ্যা খুঁজে পাওয়াই মুশকিল। এখন সব হিসাবের বাইরে। আমার কথা ব্রতী আর কি বলতো? অনেক অনেক বলতো, সব সময় নয়, মাঝে মাঝে। এই দেখুন না, ব্রতীর বেশে যাওয়ার কথা 15ই জানুয়ারি, ও ঠেকিয়ে ঠেকিয়ে 19শে নিয়ে গেল। শুধু আমি জানতাম জন্মদিনটা, ওর জন্মদিনটা আমার কাছে খুব মূল্যবান। ও সব বিশ্বাস করত না, তবু আপনার জন্যই ঠেকিয়ে ঠেকিয়ে আমি জানতাম, কাউকে বলিনি। তবে ওকে খুব বলেছিলাম। ও কি বলল? হাসলো। যে কথার জবাব দিতে চাইতো না সে কথার উত্তরে ব্রতী হাসতো। বলল, আমি তোর মতো স্ট্রং নয় বোধ হয়। আর কি বলতো ব্রতী? বলতো আপনি খুব ভালো,
বলতো আপনি থরলি নন আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আপনাকেও এক্সপ্লেইন করতে পারে। আপনার উপর ওর কোনো রাগ নেই। ও ন্যাশনাল স্কলারশিপ পেয়ে প্রথমটা চাকরি বাকরির কথা ভাবতো, তখন বলতো আপনাকে নিয়েও চলে যাবে কোথাও। পরে অবশ্য সেসব কথা আর বলেনি। তাহলে সুজাতার ক্ষুদিত আঁকড়ে ধরা ভালোবাসাও পরোক্ষে ব্রতির মৃত্যুর জন্য দায়ী? তার কষ্ট হবে বলে ব্রতি সেদিন কলকাতায় ছিল, নইলে ব্রতি চলে যেত বেশ কোথায়? সলিটারি সেলে থাকলে মানুষের মন অনুসন্ধানী ও ক্ষিপ্ত হয়ে যায়, লাশ ঘরে ডাক্তারের ছুরির মতো। নন্দিনী বলল, নিজেকেই শুধু দোষ দেবেন না, যেভাবেই হোক ব্রতি হয়তো বেশেও মরত। যদিও অনিন্দ বিট্রে না করলে, তবু মনে হয় অনিন্দ বিট্রে করলো সেটাই আসল কথা। আমরা কোনো দল ভেঙে বেরিয়ে আসিনি, সরাসরি কনভার্ট। অনিন্দ দল ভেঙে এসেছিল বলে কয়ে নির্দেশ মতো। সমুরা সেদিন পাড়ায় ফিরবে, আগে কথা হলো, পরে ডিসিশন চেঞ্জ হলো। আমরা সময়ে অর্গানাইজেশনের এইসব দুর্বলতার জন্য সাফার করেছি। একেবারে আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন, ইউ অলওয়েজ ডিপেন্ড আপন আদার্স। সমুরা যাবে না, একথা তাদের অনিন্দ জানিয়ে দেবে। তারপর সে যে জানিয়েছে সে খবর ব্রতিকে জানাবে। ব্রতি সেজন্য বাড়িতে বসেছিল। হ্যাঁ, কিন্তু অনিন্দ সমুদের কিছুই বলেনি। ও পাড়ায় চলে গিয়ে অন্যদের খবর দেয়, দিয়ে আরো ফেরেনি। সোজা কলকাতার বাইরে চলে যায়। আবার সন্ধ্যায় লালটুকে মিট করার কথা। আমি যখন জানি ওরা চলে গেছে, ব্রতিকে সে কথাই জানাই। তারপর ব্রতি আর ফার্দার ডিরেকশনের জন্য অপেক্ষা করেনি, নিজেই ও সমুদের সাবধান করতে চলে যায়। তুমি কি করে জানলে? আমি জেনেছিলাম ভোরে। পার্থর যে ভাই সেই রাতেই পালায়, সে আমাকে জানায়। তুমি তখন? আমি সেই সকালেই অ্যারেস্ট হলাম। সেই সকালেই? হ্যাঁ, অনিন্দ আমাদের ইউনিটটাকেই বিট্রে করেছিল। সে তখন কোথায়? কে? অনিন্দ? অনিন্দ তখন বাইরে অন্য স্টেটে। তারপর জেলে ছিলাম। তখন মনে হতো কি অনিন্দকে মারবো, এখন আর মনে হয় না। এখন কি? না মাসিমা, আমি বদলাইনি। তাই শুধু অনিন্দ নয়, অন্যভাবে সবকিছুর বিরুদ্ধে হয়তো আবার লড়তে হবে। আবার নন্দিনী? হোয়াই নট? কেন বলো, তাহলে তোমাকেও। আপনি বুঝতে পারছেন না? ইউ লাভ টু ইন্টেন্সলি, তারপর জেরা, চোখের উপর বাতি, দে ট্রাই টু ব্রেক ইউ, তখন ইউ ফাইন্ড ইউরসেলফ। আমি কোনোদিন আপনি যেরকম ভাবছেন সেরকম সহজ স্বাভাবিক হতে পারবো না। শুধু ব্রতির জন্য নয়, থাকলে হয়তো আমরা বিয়ে করতাম, কিংবা করতাম না। কি করতাম তা নির্ভর করছিল অন্যান্য জিনিসের উপর। জানি না কি হতো। তারপর সব কথা আমি বলবো না। ইউ লুজ টেস্ট ফর সো মেনি থিংস। ব্রতিকে তুমি খুব ভালোবাসতে। এখন তাই মনে হতো, এখনো তাই মনে হয়। শুনেছি সময়ে সবাই সব ভুলে যায়, কিংবা ওর মুখ আবছা হয়ে যাবে মনে। ভাবলে ভয় করে। হ্যাঁ, আপনারও? হ্যাঁ, জানি না ভুলে যাব কিনা, জানি না কম মনে পড়বে কিনা, কিন্তু শুধু ব্রতি নয়, যখন ভাবি সো মেনি ডায়েট ফর হোয়াট। জানেন জেল থেকে বেরিয়ে সবচেয়ে আগে কি লেগেছিল? কি? যখন দেখলাম সবকিছু নরমাল, চমৎকার, যেন যা হবার হয়েছে, এখন সব শান্ত হয়ে গেছে। এই ভাবখানা চতুর্দিকে, তখন বুক ভেঙে গিয়েছিল। কিন্তু এখন তো সব শান্ত হয়ে গেছে নন্দিনী। না, নন্দিনী চেঁচিয়ে উঠল। সুজাতা আবার বিমূঢ়। শান্ত হয়নি, হতে পারে না। তখনও কিছুই কোয়াইট ছিল না, এখনো নেই। ডোন্ট সে সব শান্ত হয়ে গেছে। আফটার অল ইউ আর ব্রতিজ মাদার। সব শান্ত হয়ে গেছে এই কথা আপনার বলা বা বিশ্বাস করা উচিত নয়। ওর থেকে এই কমপ্লিসেন্সি আসে। কিছুই শান্ত হয়নি। না, হয়নি। হোয়াই ডিড দে ডাই? কি শেষ হয়েছে? মানুষ সুখে আছে, রাজনীতি খেলা শেষ হয়েছে। ইজ ইট এ বেটার ওয়ার্ল্ড? না, হাজার হাজার ছেলে বিনা বিচারে আটক, তবুও বলবেন সব শান্ত হয়ে গেছে? নন্দিনী মাথা নাড়ল বারবার, বলল সবাই আমাকে তাই বোঝায়। মা বলে
তুই তো আর কিছু করবি না, তবে কেন বিয়ে করবি না, সংসার করবি না? তুমি কি মেডিকেল গ্রাউন্ডে, নইলে বেরোতে দিত না। আমি মরতে চাইনি, না বেরোলে আমার ট্রিটমেন্ট হতো না। এখন আমি ইন্টার্ন। কিসের ট্রিটমেন্ট? আপনি বোঝেননি? আমার চোখের নার্ভ আলোর নিচে 72 ঘন্টা 48 ঘন্টা থেকে থেকে নষ্ট হয়ে গেছে। আমি ডান চোখে বলতে গেলে দেখতে পাই না, দেখে বোঝা যায় না। না, আমি তো বুঝিনি। নষ্ট হয়ে গেছে একটা চোখ। এখন তুমি কি করবে? জানি না, মানে চোখের চিকিৎসা করব জানি, আর কি করব জানি না। তবে মার কথা মতো বিয়ে করব না সন্দীপকে। সন্দীপকে? একটি ছেলে, ভালো চাকুরে। এখন বোধহয় আমাদের মতো মেয়েকে বিয়ে করা ধীমান রায়ের কবিতা লেখার মতো আরেকটা ফ্যাশন। নইলে সে আমায় বিয়ে করবে কেন? আমি কারণ খুঁজে পাই না। কি করবে তুমি নন্দিনী? বললাম যে জানি না। এখনো খুব ডিস্টার্বড, কনফিউজ লাগে কোনো কোনো বিষয়ে। সব অচেনা অজানা মনে হয়। নিজেকে কোনো কিছুর সঙ্গে আইডেন্টিফাই করতে পারি না। গত কয়েক বছরের অভিজ্ঞতা হ্যাজ মেড মি আনফিট ফর দ্য সো কল্ড নর্মালসি। যা আপনাদের কাছে নর্মাল মনে হয়, তাই আমার কাছে অ্যাবনর্মাল মনে হয়। কি করব বলুন? কি করব বলুন? না, কিছু বলবো না। আমার বন্ধুদের কেউ বলতে গেলে বেঁচে নেই। সেসব কথা, যাদের কথা আমার সব সময় মনে হয়, সেসব কথা, তাদের কথা বলি। এমন একজন নেই। তোমার বাড়িতে তো সবাই আছেন। তা আছেন, এটা আমার বাড়ি নয়, এক আত্মীয়ের বাড়ি। বাবা মা কলকাতায় থাকেন না। তাদের সঙ্গে, তাদের কাছেও আমি একটা সমস্যা, বুঝতে পারি। কি জানি কি করব, হয়তো শুনবেন। কি? নন্দিনী হাসলো, সুন্দর উজ্জ্বল হাসি। বলল, হয়তো শুনবেন। আবার ধরে নিয়ে গেছে। কি করব বলুন? বসে রইলেন। এখন বসে থাকার সময় নেই, সন্ধ্যা হয়ে আসছে। শীতের সন্ধ্যা তাড়াতাড়ি নামে। এখন তার বাড়ি ফেরা উচিত, কিন্তু পা যেন উঠতে চাইছে না। আপনি যাবেন না? এবার যাব। আর কিন্তু দেখা হবে না। তুমি কি কোথাও যাবে? না, এখানেই থাকবো। কিন্তু আর দেখা করে কি হবে? সুজাতা মাথা নাড়লেন। কিছুই হবে না। কেননা নন্দিনী আর তার জীবনের রেখা সমান্তরাল। হন এমন একটি বিন্দুও রেখা দুটির মধ্যে নেই। একটা জিনিস তোমায় দেব। কি? এটা তুমিই রাখো। ব্রতির ছবি সর্বদা তার ব্যাগে থাকে, কাছে থাকে। নন্দিনী ছবিটা নিল, তক্তপোষের উপর রাখলো, তারপর বলল, আমার কাছে আর কিছু নেই। ছিল, আরো আছে। এই ছবিটা বোধহয় কলেজে তুলেছিল কেউ, জানি। অনিন্দ। চলি নন্দিনী, তুমি তুমি ভালো থেকো। কখনো কোনো দরকার হলে জানিও। জানাবো। নন্দিনী হেসেই বলল, কিন্তু সুজাতা জানলেন নন্দিনী জানাবে না। নন্দিনীও জানলো সে জানাবে না। দুজনে দুজনের কাছে আবার অপরিচিত হয়ে যাবেন। শুধু সুজাতার জগৎ আর আগেকার মতো থাকবে না। ব্রতী কেন সেদিন সন্ধ্যায় নীল শাক পরে বেরিয়ে গেল? কেন 1084 হয়ে গেল? আজ সারাদিন তার ব্যাখ্যা টুকরো টুকরো খুঁজে পেয়েছিলেন সুজাতা। জীবনটা সেই টুকরোগুলো খাপে খাপে মেলাতে মেলাতে কাটবে। একটু এগিয়ে দিই, বাইরে আলো নেই। নন্দিনী হাতড়ে হাতড়ে দরজার কাছে গেল। ওর হাঁটা দেখে মনে হলো বোধহয় ওর দু চোখের দৃষ্টি ক্ষতিগ্রস্ত। বাইরে আসবে? না, আমি বাইরে যেতে পারবো না। হোম ইন্টার্ন, তাছাড়া কেউ না থাকলে ভরসাও পাই না। তবে থাক। সুজাতা ওর কপালে আর মুখে হাত বোলালেন। খুব ইচ্ছে করলো ওকে বুকে টেনে নিতে, ওকে দোলা দিতে। ব্রতীকে যেমন করে বুকে টেনে নিতেন, তেমনি করে ওকে টেনে নিতে। স্বাভাবিক জীবন তো ক্ষুধিত ইচ্ছে। সময় মা যে ইচ্ছের বশে শ্মশানে বলেছিল, ওরে আমার বুকে আইনা দে, অরে বুকে নিলে আমি অহনি শান্ত হইমু, আর কান্দুম না। একদিন আমি আর ব্রতী কথা বলতে বলতে আপনাদের বাড়ি অবধি হেঁটে এসেছিলাম। ব্রতী বলেছিল আপনার কাছে একদিন আমাকে নিয়ে যাবে। সে অনেক দিন আগে। সুজাতা মাথা নাড়লেন। অনেক দিন নয় নন্দিনী, হয়তো বছর 4 আগে। কিন্তু বছরের হিসেব নয়,
অন্য হিসাবে তা অনেক দিন হয়ে গেছে। সেই সব স্বাভাবিক দিনের পর যে দিনের অন্তে আর ব্রতির মাকে দেখে আসা যায়, সেসব দিনের পর অজস্র আলোক বর্ষ কেটে গেছে। আসতে বললেন, চলি। নন্দিনী কিছুই বলল না, পেছন ফিরল। ময়লা ও অন্ধকার দেওয়ালে হাত রাখলো, তারপর আস্তে আস্তে চলে যেতে লাগলো ভেতর পানে। ওর প্রতিটি পদক্ষেপ ওকে সুজাতার কাছ থেকে কত দূরে নিয়ে যেতে থাকলো। সুজাতা বেরিয়ে এলেন। কলকাতার রাস্তা, শীতের সন্ধ্যা অনেক আগে নামে, তাই এত অন্ধকার। অন্ধকার আছে বলে সুজাতার বাড়ির ঘরে ঘরে আলো এত উজ্জ্বল। গত কয়েকদিন ধরে ব্যাংকের পর বাড়ি এসে সুজাতা সাবান জলে ন্যাকড়া ডুবিয়েই জানলার কাচ পরিষ্কার করেছেন, তাই আলোর প্রভা এমন করে বাইরে বিচ্ছুরিত হচ্ছে। দিন আগে বৃষ্টি হয়েছিল, কালও সামান্য বৃষ্টি হয়েছে, তাই কয়েকটা পোকা এত শীতেও বাইরে থেকে কাচে পাকা ঠুকছে। আলোর বৃত্তে ঘুরছে, এমনি হয়, এমনি হয়ে থাকে। শুধু যা যা নরমাল নন্দিনীর কাছে তা চিরদিন অ্যাবনরমাল হয়ে থাকবে। নন্দিনীর গায়ে একটা চাদর ছিল। ব্রতে শীতের সময় পুরনো জীর্ণ শালটা গায়ে দিতে ভালোবাসত। দিব্যনাথ বহুক্ষণ ধরে দরজার কাছে আসছেন আর যাচ্ছেন নিশ্চয়ই, কেননা এখন তিনি মাঝের 2 বছরের নাম বিবেচক কণ্ঠস্বর ভুলে গিয়ে ঠিক আগেকার দিব্যনাথের গলায় চেঁচিয়ে উঠলেন, এতক্ষণে বাড়ি ফিরতে পারলে? আশ্চর্য। সুজাতা কথা বললেন না। দিব্যনাথ এবং সেই টাইপিস্ট মেয়েটির সামনে যখন ব্রতী গিয়েছিল, সময়টা মনে মনে হিসেব করলেন। হ্যাঁ, সেই সময় থেকে ব্রতী তার স্কলারশিপের টাকা বাড়িতে দিতে শুরু করে। সুজাতা আজ বুঝেছেন, ব্রতী যে তখনই বাড়ি থেকে চলে যায়নি, তার কারণ তিনি। ব্রতী, তুই আমাকে কোনো কথা বলিসনি কেন? আমার উপর তোর ভালোবাসা অন্যরকম হয়ে গিয়েছিল, যেন ছোট মেয়ের উপর বাবার ভালোবাসা। সুজাতা প্যাসেজ পেরিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে ঢুকলেন। প্রতিটি ফুলদানিতে ফুল, উজ্জ্বল উজ্জ্বল আলো, গোলাপের রং প্রগাঢ় ও নিখাত লাল। হায়, লাল গোলাপের গুচ্ছে উজ্জ্বল আলোতে যারা তাদের বিশ্বাস গচ্ছিত রেখেছিল, তারা তাদের বিশ্বাস ফিরিয়ে নিয়েছে কবে। তবু গোলাপ কি প্রগাঢ় লাল, আলো কি উজ্জ্বল। বিট্রেয়াল। নন্দিনী আর ব্রতির সঙ্গে এরাও বেইমানি করেছে। তবে সুজাতা মাথা নাড়লেন। বড় টেবিলটা নিচের বারান্দায় বের করা হয়েছে। স্কুলে পড়ার সময়ে কত বর্ষার দিনে টেবিল বের করে ব্রতি টেবিল টেনিস খেলেছে বন্ধুদের সঙ্গে। একবার এই বারান্দায় ব্রতিরা রবীন্দ্র জয়ন্তী করেছিল। বাবলু চিরকাল চালবাজ। সেই বয়সেই বাবলু লিখেছিল, রবীন্দ্রনাথ খুব গরিব ছিলেন বলে ক্লাস 8-এই স্কুল ছেড়ে দিয়ে পদ্য লিখে পয়সা রোজগার করতেন। ব্রতি রবীন্দ্রনাথের বীরপুরুষ আবৃত্তি করেছিল। আলোক বর্ষ কেটে গেছে। তারপর টেবিলের উপর ধপধপে সাদা চাদর বিছানো। টেবিলের একটা পায়ায় ব্রতির জুতোর ঠোক করে কাঠের চাকলা উঠে গিয়েছিল। টেবিলের উপর কাঁটা চামচ, ন্যাপকিন, ওয়াইন গ্লাস, জল, কাচের গ্লাস, খাবার দাবার, ডিশ, কফি দেবার পেয়ালা, সব সাজানো। এর কোনো কিছুতেই ব্রতি নেই, কোথাও নেই। ব্রতির বাড়িতে, যে বাড়িতে সে বড় হলো, জীবন কাটালো, সে বাড়িতে সে ব্রতিকে খুঁজে পাওয়া এত কঠিন। সুজাতা দেখলেন কালো রঙের উপর লাল ও সোনালী চেরি ফুল আঁকা পেয়ালা। ওগুলো নিপার, তবে নিপাও এসেছে। খাওয়ার ঘরে ঢুকলেন। টেবিলে সন্দেশের বাক্স, রসগোল্লার হাঁড়ি, দই, ওয়ার্ড্রপ আর সাবিরের নাম লেখা খাবারের বাক্স। আজকের জন্য দোকানে অর্ডার দেওয়া হয়েছিল। সাইড বোর্ডের উপর সস, ভিনিগার, মাস্টার্ড, নুন, গোলমরিচ, স্যালাড। বিনি কাঠ গ্লাসের বলে লঙ্কা কুচিয়ে ভিনিগার ভিজিয়েছে। হেম ছুটে এলো। 1 গ্লাস লেবুর শরবত। হেম চলে গেল। দিব্যনাথ ঢুকলেন। প্রৌঢ়, ভোগী ও মাংসলো চেহারা। এই প্রথম সুজাতার মনে হলো, অত ঘাড় চেঁচে চুলছাটা মুখে স্নো মাখা কুৎসিত। মনে হলো দিব্যনাথের চিকনের পাঞ্জাবি আর পাড় দেওয়া শাল না পরলেও পারেন। পায়ের জুতো এই দিনের জন্য কেনা। দিব্যনাথ সবচেয়ে দামি গেঞ্জিও পরেছেন। সুজাতা জানেন। কি ভেবেছো তুমি? জানো অন্তত 50 জন লোক আসছে। জানি। মানে? ব্যবস্থা করাই ছিল। নিপা এসেছে, তুমি বাড়িতেই ছিলে, ব্যবস্থা হয়েই গেছে যখন, তখন আর
কথা বাড়িও না। কথা বাড়িও না? তুমি ভেবেছো কি তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে যাব, আর ফিরবে না। সুজাতা থেমে থেমে বললেন, ঘেন্না করছে, ভয়ানক ঘেন্না করছে। দিব্যনাথ আর টাইপিস্ট মেয়ে, দিব্যনাথ আর সুজাতার দূর সম্পর্কের ননদ, দিব্যনাথ আর ওর এক জ্ঞাতি বৌদি। দিব্যনাথ যেন গালে চড় খেলেন। 34 বছরের বিবাহিত জীবনে সুজাতা একবারও এভাবে স্বামীর সঙ্গে কথা বলেননি। তুমি সারাদিন কোথায় ছিলে তা জিজ্ঞেস করতে পারবো না? না। হোয়াট? 2 বছর আগে 32 বছর ধরে তুমি কোথায় সন্ধ্যা কাটাতে? কাকে নিয়ে গত 10 বছর ট্যুরে যেতে? কেন তুমি তোমার এক্স টাইপিস্টের বাড়ি ভাড়া দিতে তা আমি কোনোদিন জিজ্ঞেস করিনি? তুমি আমায় একটি কথাও জিজ্ঞেস করবে না, কোনোদিন না। গড, যখন বয়স কম ছিল তখন বুঝতাম না, পরে তোমার মা তোমার প্রত্যেকটি পাপ, হ্যাঁ পাপ, ঢেকে চলতেন বলে কোনোদিন জিজ্ঞেস করতে প্রবৃত্তি হয়নি। তারপর আই হ্যাড নো ইন্টারেস্ট টু নো। তবে তুমি যেভাবে বাড়ি থেকে তোমার পরিবারের কাছ থেকে চুরি করে সময় কাটাবে, আমি তা করি না। আরো শুনতে চাও? তুমি আজ, হ্যাঁ হোয়াই নট, আজ নয় কেন, যাও। যাব? হ্যাঁ যাও। যাও কথাটা সুজাতা আদেশের মতো করে বললেন। দিব্যনাথ বেরিয়ে গেলেন ঘাড় মুছতে মুছতে। আজকের পর সুজাতা থাকবেন না, আর থাকবেন না। যেখানে ব্রতী নেই সেখানে থাকবেন না। ব্রতী থাকতে যদি একদিনও এমনি করে মনের কথা দিব্যনাথকে বলতে পারতেন, বলে বেরিয়ে যেতে পারতেন ব্রতীকে নিয়ে, তাহলেও ফেরাতে পারতেন না কিছুই। হয়তো শুধু ব্রতীর মনের কাছাকাছি আসা যেত। ব্রতী জেনে যেত সুজাতাকে সে যা চিনেছে জেনেছে তাই সব নয়। জেনে গেল না। হেম ঢুকলো, শরবত দিল। সুজাতা এক ঠোকে খেলেন। বললেন, গরম জল দাও হেম, স্নান করব। তুমি জল টেনে ওপরে তুলো না। নাথু আছে তো? নাথু বরফ আনতে গেছে পাশের বাড়ি। বাড়িতে বরফ জমলো না? না, মিস্ত্রি এসে বললে কি যেন খারাপ হয়ে গেছে, 60 টাকা লাগবে। তাও এখনই হবে না। তবে জল থাক। এখন চান করনি? পরে করবে খন? পরেই করব। সারাদিনে কিছু খেয়েছিলে? না, ইচ্ছে হয়নি। এখন উপরে যাব তো? হ্যাঁ। কিছু খাবে? এখন উপরে যাবে তো? হ্যাঁ। কিছু খাবে? না। নিপা কখন এসেছে? সকালে। তিনি তো এখানেই খেলেন। মেয়েকে এনেছে? না, তার স্কুলে কি হতেছে যেন। ঘরদোর সাজালে কে? কেন বৌদিদি? কাপ ডিশ সব বের করলো কে? সব ছোট দিদি করেছে। তুমি বেরিয়ে যেতে সে আমায় খুব খানিক বকলে। আমি কাজ করতে পারিনি, বসে বসে খেতেছি, ছোট খোকার নাম ভাঙিয়ে তোমার কাছ হতে আদায় করতেছি সব। বকলো কেন? চালের জল ফুটন্ত গরম হয়ে গেছিল, তা বাদে আরো কি বাড়তে বলেছিল মুখে মাখবে। আমি বললু আমার মনে নি অত কথা। তারপর তা বাদে ঘরদোর সাফ করতে লাগলো। বৌদিদি বলেছিল কেন আমি কিনি। একটি দিন তুমি কারুকে তার দে নিশ্চিত হতে জাননি? তা বাদে দুজনে খুব খানিকটা ঝগড়া বিবাদ হলো। কি হলো তা জানিনি। সব ইংরেজিতে ঝগড়া হচ্ছিল। তুই শুনতে গিয়েছিলি কেন? শোনো কথা, আমি কখনো ওদের কথা শুনতে যাই? দুজনে এমন চেল্লামিল্লি করলে যে আস্তা হতে মানুষ শুনছে। তারপর তা বাদে ছর্দি যেয়ে বুঝি বড় দিকে ফোন করলে। তিনি এসে বৌদির মান ভাঙালো। তা বাদে বৌদি সব সারলে। তা বাদে তিনজনে খুব গল্প গাছা করলে, খেলে। তখন আর কিছু মুখ ভার দেখিনি বাবু। তা বাদে তিনজনে বেরিয়ে যেয়ে কোথাও হতে চুল বেঁধে এলো। খুব হেসে হেসে ঢুকলো। তুলির বন্ধু চুল বাঁধতে আসেনি? না। আচ্ছা, তুই এবার যা। হেম চলে গেল। সুজাতা ঘর থেকে বেরোলেন। রেলিং ধরে ধরে উপরে উঠতে লাগলেন। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ব্রতী হবার আগের দিন শরীরে বড় কষ্ট ছিল। আর কারো জন্মের কথা তেমন করে মনে নেই। শুধু ব্রতীর কথা এমন করে মনে আছে কেন? ব্রতী তার মনে একটা দুঃসহ ব্যথা হয়ে বেঁচে থাকবে বলে। সিঁড়ির এইখানটায় ব্রতী সেদিন তলপেটে ব্যথা। ভেবেছিলেন তুলির বিয়ের পর অপারেশন করাবেন। এখন বুঝতে পারছেন আগেই করতে হবে। আজকের দিনটা কেটে গেলে সুজাতা বাঁচেন। কাল ভাববেন কাল কি করবেন। আজকের তারিখে এনগেজমেন্টের দিন ফেলতে তার ইচ্ছে ছিল না। আর মত কেউ জিজ্ঞেস করেনি।
টনি কাপাডিয়ার মার গুরু স্বামীজি আমেরিকায় থাকেন। স্বামীজি এই তারিখটা ঠিক করেছেন। টনি মার কথার উপর কথা বলেন না। মার টাকায় সে ব্যবসা করছে। দিব্যনাথ খুব খুশি হয়েছেন। টনি তারই মতো মাতৃভক্ত। মায়ের প্রতি কথায় টনি হাঁ বলে। মাতৃভক্ত হওয়াটা এক্ষেত্রে অধিকন্তু। মাতৃভক্ত না হলেও টনি তার কাছে পাত্র হিসেবে খুবই আকাঙ্ক্ষিত। দিব্যনাথকে পেনশনের অডিট পাইয়ে দিয়েছে। টনির বিষয়ে দিব্যনাথ অত্যন্ত দুর্বল। তাছাড়া তুলি তার প্রিয়তম সন্তান। তুলির চেহারা স্বভাব দিব্যনাথের মার মতো। টাইপিস্ট মেয়েটির কথা তুলি সবচেয়ে আগে জেনেছিল। জেনেও কথাটি চেপে যায়। ওর মনে দিব্যনাথের প্রতি কোন রকম বিরাগ বা ঘৃণা হয়নি, বরঞ্চ পরে ভেবে সুজাতার গা ঘিন ঘিন করেছে। মেয়েটির ঔদ্ধত্য এত দূর বেড়েছিল, ও বাড়িতেই ফোন করে বলে দিত, ওকে বলে দেবেন আজ সন্ধ্যায় আমি মার্কেটে যাব। তুলি সে ফোন ধরেছে। তুলি ফোন ধরলে খবর দেওয়া চলবে, অন্য কেউ ফোন ধরলে খবর দিতে হবে না, এই কথা নিশ্চয়ই দিব্যনাথই মেয়েটিকে বলে দেন। তুলি ওর বাবাকে ঠিক মতো খবর পৌঁছে দিত। সেই সময়টা ওর তুলির মধ্যে বাবার বিষয় কিরকম একটা অধিকার বোধ এসে গিয়েছিল। তুলির তত্ত্বাবধানে সে সময়টা দিব্যনাথ মাকাপড় পরেছেন। সন্ধ্যার আগে তার রক্ষিতার সঙ্গে সময়টা কাটিয়ে আসবার পর তুলি জানতো ওরা সোম বুধ শুক্রবার দেখা করেন। তুলি ছুটে যেত বাবার স্যুপ চিকেন স্যালাড নিয়ে ওপরে। খুব একটা তৃপ্তি ও গর্ব অনুভব করত তুলি, যেমন ওর ঠাকুমা করতেন। ওর বাবা যে একজন পুরুষের মতো পুরুষ, বিয়ে করতে হলে ওরকম পুরুষ মানুষই দরকার, এসব কথা তুলি সগর্বে বলতো। দাদা একটা কাপুরুষ, বউয়ের আঁচল ধরে ঘোরে। কথাটা যখন জ্যোতি শ্বশুরকুলের কোনো আত্মীয়ের কাছে জেনে আসে, বাড়িতে কথাবার্তা হয়, তখন তুলিই বলেছিল, দাদা দোষ দেওয়া খুব সোজা, কিন্তু যারা এভাবে এসকেপ খোঁজে তাদের জীবনে নিশ্চয়ই কোনো আনহ্যাপিনেস থাকে। বাবার তো আছেই। বলেছিল ঠাকুমা তো বলতেন ঠাকুরদা কোনো সন্ধ্যায় বাড়িতে কাটাতেন না, তাতে কি ঠাকুমা মানুষ হিসেবে কম ছিলেন? ব্রতী কিছুই বলেনি। তুলি থাকলে সে টেবিলে বসে খেত না। তুলি যতক্ষণ বাড়ি থাকতো কথা বলতো না। এখন মনে হয় ব্রতী সবই জেনেছিল। ভেবেছিল যার সবচেয়ে বেশি ক্ষুব্ধ হবার কথা সেই সুজাতাই যখন নীরবে রয়েছেন, তখন সে কোনো কথা বলবেন না।